সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত অনুষ্ঠানে। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। প্রতি মাসের চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক, থাকেন তাদের সমাধান দিতে বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম এবং টাঙ্গাইল জর্জ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন তিনজন ভুক্তভোগী। সৌদিতে অবস্থানরত মৃত রহিম মিয়ার স্ত্রী ডলি বেগম, আছেন ওমানে মৃত জ্যোৎস্না বেগমের মেয়ে তমা আক্তার এবং আরও আছেন মালয়েশিয়ায় মৃত লতিফ মিয়ার স্ত্রী জুয়েনা আক্তার। আমরা তাদের সাথে কথা বলছি কারণ আমরা দেখি যে প্রতি বছরই অসংখ্য প্রবাসীর মৃত্যু হয় প্রবাসে গিয়ে, এবং গবেষণা বলছে যে এর মধ্যে 42%ই পরিবারের সদস্যরা আসলে বিশ্বাস করেন যে কারণ দেখানো হয়েছে তাদের মৃত্যুর সেটি আসলে সত্যি নয়। এর পেছনে তাদের বয়স, তাদের মৃত্যুর ধরন, সেগুলো আসলে অবিশ্বাসের কারণ হিসেবে বা প্রমাণের অভাব হিসেবে তাদের পরিবারের কাছে মনে হয়। এবং রামরু পরিচালিত এক গবেষণায় দেখা গেছে 2022 সালের তুলনায় 2024 সালে মৃত্যুর সংখ্যা 5%-এরও বেশি বেড়েছে। এবং এসব নিয়েই আজকে আমরা কথা বলবো অভিবাসীর আদালত অনুষ্ঠানে, এবং সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানান। সরাসরি টেলিফোন করে এসব বিড়ম্বনায় পড়েছেন এমন দর্শক অংশ নিতে পারেন। সুযোগ থাকবে সরাসরি ফোন করার 0966677311 অথবা 02-222-29-2381 এই নাম্বারে। এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন 333 এই নম্বরে। দুজনকেই স্বাগত। আমি আলোচনায় যাব, কিন্তু তার আগে আমি যদি শুরুতেই আমরা আয়োজনের শুরুতেই যদি একটু আমাদের সাথে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কথা একটু শুনে আসি, আমার মনে হয় আলোচনার সুবিধা হবে। আমার সাথে শুরুতেই রয়েছেন জুয়েনা আক্তার। জুয়েনা আক্তার, কী সমস্যা আপনার সেটি একটু সংক্ষেপে শুনে নিতে চাই আপনার কাছ থেকে। আমার হাজব্যান্ড 2016-তে মালয়েশিয়া গেছে, 22-এ লাস্ট মালয়েশিয়া থেকে গেছে। তখন সুস্থ সবলই ছিল। তখন ওইখানে নিচ থেকে যে কোম্পানিতে গেছে ওইখানে ওই কাজ পাইনি, নিচ থেকে কাজ খুঁজে নিচ্ছে। কাজ ভালোই ছিল, কাজ উনি ভালোই ছিল। তখন কাজের পরিবেশও কি ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল, ভালো ছিল। তখন কিছুটা রেনি হয়ে গেছিল, আমার হাজব্যান্ড কিছুটা রেনি হয়ে গেছিল। তখনকার হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। আর স্ট্রোকের কারণটা আমরা জানতে পারি নাই। আর আমার হাজব্যান্ড যখন মারা যায় মৃত অবস্থায় আত্মীয় স্বজন মিলে ওনাকে টাকা দিয়ে দেশে পাঠায়, মরদেহ নিয়ে আসে। তখন আমার হাজব্যান্ড আসার পরে আমরা যে সরকার থেকে অনুদান 3 লক্ষ টাকা পাওয়ার কথা ওইটা আমি পাইনি। আর তাছাড়া 8 মাসের বেতন ওইখানে যেখানে কাজ করতেন সেই কোম্পানিতে আটকে ছিল, আর আটকে ছিল ওইটা আমি পাই নাই। আর বিমা টাকাটাও এখনো পান নাই। একদম পরিষ্কার আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমার সাথে আরও একজন রয়েছেন তমা আক্তার, আমি একটু তার কথা শুনে নিতে চাই। তমা আক্তার, আপনার সংকটের কথা একটু বলুন। আসসালামু আলাইকুম। আমার মা ওমানে থাকে। আমার মা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে ওনারা আমার মায়ের মৃত্যু খবর মানে গোপন করতে চেয়েছিল। সেটি কত সালে মারা যান আপনারা ধারণা করেন? উনি 2020 সালে মারা যায়, মে মাসে। জি। আর উনি মারা গেছে, এক বাঙালি বলছিল যে উনি ব্রেন স্ট্রোক করছে, আর ওনারা বলছে যে উনি সুসাইড করছে। এটা আমাদের বিশ্বাস হয় না। আর আমরা ওই দেশ থেকে কোনো বিমা কিংবা বাংলাদেশ থেকে কোনো বিমা টাকা এখন আমরা পাইনি। শুধু অনুদান পেয়েছেন 3 লাখ টাকা আমি যতদূর জানি। এবং এখন আসলে আপনারা চান যে আসলে আপনার মায়ের মৃত্যু আসলে কেন হয়েছে এবং ক্ষতিপূরণ যেটি আরও যেটি আপনাদের পাওনা সেটিও চান। হ্যাঁ, আর আমি এটা চাই যেন আমার মায়ের মতো এরকম আর অন্য কারোর সাথে না হয়। জি, ধন্যবাদ। আমি শুনবো নিশ্চয়ই। আমি দুটো কেস আমরা শুনলাম সাম্প্রতিক বছরগুলোতে, এবং বেসরকারি সংস্থাগুলোর গবেষণাও কিন্তু বলছে যে মানে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রবাসীর। এটি কেন বাড়ছে বলে মনে করেন, যদি এই দিয়ে আলোচনা শুরু করতে চাই? ধন্যবাদ আপনাকে।
আসলে মৃত্যুর সংখ্যা বাড়বে স্বাভাবিক, কারণ যেহেতু নতুন লোক যাচ্ছে, গত বছর 10 লাখ লোক গেছে, তার আগের বছর 13 লাখ লোক গেছে, স্বাভাবিকভাবে মৃত্যুর সংখ্যা বাড়বে। কিন্তু আমাদের কাছে কিছু জিনিস একটু অস্বাভাবিক মনে হয়, যে সংখ্যাগুলো বাড়ছে সেটা আমাদের দেশে যে মারা যাচ্ছে ওই বয়সের লোকজনের সেই তুলনায় বেশি। সেটা হলো সবচেয়ে বেশি আমাদের চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। আমাদের দেখা যায় গত 10 বছরে প্রায় 4,800 লোক, 41,000 লোক মারা গেছে, শুধু গত বছরেই 4,800 লোক মারা গেছে। তো প্রতি বছর আমাদের প্রতিদিন প্রায় 10 থেকে 12টা লাশ আসছে, এবং তাদের অ্যাভারেজ এজ যেটা আমরা দেখেছি সেটা হলো প্রায় 38 বছর। রামরুর গবেষণায় যেটা বেরিয়ে এসছে, তো 38 বছর অ্যাভারেজ এজে আমাদের দেশে কতজন মারা যায় সেটাকে আমরা কম্পেয়ার করলে এটা একটু উদ্বেগজনক। তো এখন যে বিষয়গুলো আমাদের এই মৃত্যুর কেসগুলোকে ডিল করার জন্য আমরা মনে করি যে উচিত, সেটা হলো যে মারা যাওয়ার পরে তার যে অনুদান পাওয়া, তার যে কম্পেনসেশন যেটা ওখান থেকে পাওয়ার কথা, তার যে বকেয়া বেতনগুলো পাওয়া, এবং 22 সাল থেকে আমাদের এখানে ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকে ইন্স্যুরেন্স করে যাচ্ছে যারা বৈধভাবে যাচ্ছে, কিন্তু কতজন ইন্স্যুরেন্সের টাকা সহজভাবে পাচ্ছে এটা একটা বিষয়। যেমন আমরা যেটা দেখেছি যে জুয়েনা আক্তারের ক্ষেত্রে তিনি বিমার টাকা পাননি। তো এবং 3 লক্ষ টাকা যেটা পাওয়া হচ্ছে এটাও একটু দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, কারণ বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় তার ওয়ারিশনামাটা পাওয়া, এবং কে কে পাবে সেটা সঠিকভাবে নির্ধারণ করা। আবার বিভিন্ন সময় বৈঠক হয় ওয়েজেনাস বোর্ডের, সেটাও দেরি হয়ে যায়, একটা বৈঠকে অনেকগুলো পাস হয়। এটাকে আরও অনেক সহজ করা দরকার, কারণ যারা মারা যায় তাদের পরিবারটা তো প্রায় ধ্বংসের মুখে চলে যায়, এবং যখন ধ্বংসের মুখে চলে যায় তখন এই টাকাটা তাদের জন্য একটা বিরাট ইনসেন্টিভ। সেই জন্য এই টাকাটা যত সহজে পাওয়া যায় এটা আমাদের কর্তৃপক্ষ আসলে ভাবা দরকার। নুর ইসলাম, সংক্ষেপে যদি একটা জিনিস জানতে চাই, আপনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে কাজ করেছেন, প্রবাসীদের নিয়ে কাজ করেছেন, বিএমইটিতে কাজ করেছেন। আমরা যেটি দেখেছি যে তমা আক্তারের ক্ষেত্রে তারা মৃত্যুর সঠিক কারণটা বিশ্বাস করছে না, এবং তার মায়ের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে তিনি যে মারা গেছেন সেটি আসলে অনেক দিন পর্যন্ত তারা জানতেই পারেনি। এই ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি মধ্যপ্রাচ্যে বিশেষত প্রাকৃতিক কারণ হিসেবে দেখানো হয় যে স্ট্রোক করে মারা গেছেন। আসল কারণ জানতে আসলে বাধাটা কোথায়, বা আমাদের দূতাবাস থেকে কি আসলে সেই ধরনের আসলে ব্যবস্থাগুলো বা উদ্যোগগুলো নেওয়া হয় বা যথেষ্ট? আমার মনে হয় এটা আসলে অপতুল, মানে নেওয়া হয় না আমি বলবো। কারণ হলো 3টা কারণে মূলত মারা যায় ওখানে। একটা হলো ন্যাচারাল ডেথ, আর একটা অ্যাক্সিডেন্ট, আর একটা হলো সুইসাইড। এই 3টা কারণে তারা দেখায়। কিন্তু ন্যাচারাল ডেথের যে কী কারণে মারা গেছে, ন্যাচারাল ডেথ তো একটা কমন কথা, অনেক কারণ হতে পারে তার মধ্যে। তার হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, লাংস ফেলিওর হতে পারে, স্ট্রোক হতে পারে, কিন্তু সেটা স্পেসিফিক করে দেয় না। মানে যে কোনো ন্যাচারাল ডেথকে একটা কারণ দেখায় দিয়ে দেয়, এবং সেই জন্যই পরিবার সবসময় তাদেরকে অবিশ্বাস করে। অবিশ্বাসের যথেষ্ট গ্রাউন্ড রয়েছে কিন্তু, কারণ এই যেটা তমা আক্তারের দেখলাম যে তার মাকে বলা হয়েছিল যে সুইসাইড করে মারা গেছে, কিন্তু যেটাই হোক তাকে তো ইনফর্ম করতে হবে, তার জানার অধিকার আছে যে তার মা কিভাবে মারা গেছে সেখানে, কিন্তু তাকে দীর্ঘদিন জানানি হয় নাই। এটা একটা অপরাধ আমি মনে করি, এবং যখনই এমবাসিকে জানানো হবে তখন এমবাসি সাথে সাথে যোগাযোগ করে তাকে জানাবে যে সে এই কারণে মারা গেছে এবং ডেড বডিটা আছে, কিন্তু সে যে মারা গেছে সেই খবরই সে জানে নাই। এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক, কারণ তার জন্য যে সে মারা গেল একটা মানুষ, নিজের একটা আত্মীয়, সে খবরটাই জানতে পারলো না। কারণটা তো সেকেন্ড ইস্যু, যে কী কারণে মারা গেল। কাজে কারণ এবং ইনফরমেশন এই দুটো খুবই ইমিডিয়েটলি তাদের জানা দরকার। এ ব্যাপারে দূতাবাস আসলে আরেকটু সক্রিয় হলে আমার মনে হয় ভালো হতো। আমি আসবো আরেকটি প্রসঙ্গে, তার আগে আমি একটু হুমায়ুন কবির, যাওয়ার আগে বা যাওয়ার পর কোন ধরনের বিষয়গুলো আসলে নজর রাখা উচিত একজন প্রবাসীর? জি দেখেন, আজকের 124তম পর্বটা একটু আমার কাছে স্পেশাল মনে হচ্ছে এই কারণে যে আসলে আজকে আমরা অত্যন্ত দুঃখজনক মানুষের জীবনের যে চরম এবং চূড়ান্ত বিষয় যেটা মৃত্যু, সেই মৃত্যু নিয়ে আসলে আলোচনা করছি। দেখুন, আমি আসলে অন্যান্য এপিসোডগুলোতে যারা বিদেশে যেতে চাচ্ছেন, অর্থাৎ আগামীতে যারা বিদেশ যাবেন তাদের জন্য কিন্তু আমি এই বিষয়টা সবচাইতে বেশি, অর্থাৎ বিদেশ যাওয়ার পূর্বে কি কি সচেতনতামূলক কাজগুলো করা উচিত সেটা নিয়ে আসলে এমফাসিস দিচ্ছি। কিন্তু আজকে আমি এই 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের আসলে 24 ধারাটা দিয়ে আমি আগে শুরু করব। দেখেন, এখানে শ্রমকল্যাণ উইংয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, শ্রমকল্যাণ উইং, যাদের কাজই হলো যারা অভিবাসী যাদের কাজই হলো যে অভিবাসী কর্মী যারা আছে তাদের আসলে দেখভাল করা, তিনি কোন জায়গায় কাজ করেন, তার কর্মের পরিবেশ কি, যারা মালিক তাদের দায়িত্ব কর্তব্য কি, তাদের সাথে নেগোসিয়েশন, এটা হলো সবচেয়ে বড় দায়িত্ব। এবং তার ভেতরে একটা দায়িত্ব 24-3 খ দ্বারায় যেটা, সেটা হলো
যে যদি কোনো অভিবাসী কর্মী মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুবরণের একটা তালিকা উনি তৈরি করবেন। নট অনলি দ্যাট, সেই মৃত্যুর কারণটা কি সেটা উনি জানার চেষ্টা করবেন এবং তার দাফন কাফন নিয়ে উনি ওই বিষয়টা দেখভাল করবেন। শুধু তাই না, যিনি নিয়োগকর্তা তার কাছ থেকে উনি ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না, যদি পেয়ে থাকেন তাহলে কত টাকা পেলেন, এটা হলো তার দায়িত্ব। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে একজন অভিবাসী কর্মী যখন উনি বিদেশ যান তখন কিন্তু আসলে অনেক ম্যাক্সিমাম যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যায়, আনস্কিল্ড যারা মাইগ্রেন্টস যারা, তারা কিন্তু তাদের জমি জমা সহায় সম্বল বিক্রি করে দিয়ে খুব বড় একটা রিস্ক নিয়ে সেখানে যায়। এখন যেহেতু আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, যাওয়ার পরের যে দায়িত্ব এবং কর্তব্যটা এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশ ওইখানকার যারা মিশনে এবং যারা বিশেষ করে বিদেশি রাষ্ট্রদূতগুলো ওইখানে যারা মিশনের যারা কর্মকর্তা থাকেন তাদের বিশাল একটা দায়িত্ব কিন্তু এখানে, তাদের আরো বেশি দায়িত্বশীল। সবচেয়ে আমি যেটা আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, যখনই একজন মাইগ্রেন্টস মনস্থির করবে যে না আমি বিদেশ যাব, দেন এন্ড দেয়ার তার কতগুলো বিষয় আসলে আগে স্থির করতে হবে। তার ফিজিক্যাল ফিটনেসটা, তার মেন্টাল ফিটনেসটা, তার আর্থিক সামর্থ্যটা। সেইখানে আমি একটা বৈরী পরিবেশে যাচ্ছি, একটা আননোন জায়গায় যাচ্ছি, সেইখানকার ভাষা, সেইখানকার শিক্ষা, কালচার এবং আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে যদি দেখা যায় যে না আই এম ফিট ফর দ্যাট ওয়ার্ক, তখন আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে যে কাজটা সেটা হলো এই কয়েকটা জিনিস কিন্তু অন্তত আমি বারবার যে জিনিসটার প্রতি এমফাসিস দেব সেটা হলো জব কন্ট্রাক্ট। এই যে আজকে যাদের কথা আমরা শুনলাম, যে দুইজন আপার যে কাহিনীগুলো শুনলাম এখানে, সেখানে কিন্তু জব কন্ট্রাক্টে যদি সেই শর্তগুলো থাকে যে হ্যাঁ একজন মাইগ্রেন্টস মারা গেলে সেখানে থেকে সে কী ক্ষতিপূরণ পাবে সেইটা যদি উল্লেখ থাকে জব কন্ট্রাক্টে, তাহলে সে পাবে। এবং কোন কোন কারণে, এটাও কিন্তু কোন কোন কারণে এবং কি কি থাকলে, অর্থাৎ একজন ওয়ার্কার যে কি কি শর্ত পূরণ করে গেলে যাওয়ার পর উনি যদি বিদেশে মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষতিপূরণটা পাবে, এটাও কিন্তু যারা যাবেন তাদের কিন্তু বিশাল একটা দায়িত্ব যাওয়ার পূর্বে এটা জেনে নেওয়া যে আমাকে কি কি শর্তগুলো পূরণ করে তারপরে। একদম পরিষ্কার। আমি আসবো আপনার কাছে। আমাদের সাথে আরো একজন ভুক্তভোগী রয়েছেন, ডলি বেগম। ডলি বেগম, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার স্বামী 2024 সালে নভেম্বর মাসে বাইরে সৌদি আরবে গেছে। এবং তিনি যখন যান তিনি যথেষ্ট সুস্থ? হ্যাঁ সুস্থ ছিল, কিন্তু যে এজেন্সির মাধ্যমে গেছে সেই এজেন্সির লোকেরা যে কথা বলে নিছে কিন্তু কথা কাজে তারা মিল রাখে নাই, কাজ করার সুযোগ দেয় নাই। তারপর আপনার যেই কথা আকামা দেওয়ার কথা ছিল সেই আকামাও দেয় নাই। উনি অসুস্থ হইয়া পইরা গেছে, ওনার মৃত্যু হয়েছে স্ট্রোক কইরা। কিন্তু এখন যে লাশটা আনা হয় নাই, আজকে 22 দিন হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন রইল যে আমার হাজব্যান্ডের লাশটা যেন তো সহি সালামত তাড়াতাড়ি আনা হয়, আমার ছেলে মেয়েরা যেন আমার স্বামীর লাশটা দেখে, আর তার মা ওই জীবিত দুনিয়াতে আছে, তার মা যেন তার সন্তানের লাশটা দেখতে পারে, আর আমার পরিবারকে যেন তারা সাহায্য করে। মাননীয় মন্ত্রীর কাছে আমার এই আবেদন রইল। বুঝতে পেরেছি নুরুল ইসলাম। সরকার বা দূতাবাস, এবং আমরা যেটি শুনলাম ডলি বেগমের ক্ষেত্রে যে 22 দিন হয়ে গেছে এখনো আসছে না, এই জায়গাগুলোতে কোন প্রক্রিয়ায় আসলে সহায়তা করে থাকে এবং সেটি যথেষ্ট কিনা, এবং দেরি যদি হয় সেইটার কারণগুলো আসলে কি কি? আসলে একটা যে কেউ মারা যাক, ন্যাচারালি মারা যাক বা অ্যাক্সিডেন্টে মারা যাক, বেশ কিছু কাগজ তৈরি করতে হয় ওই দেশে। এটা আমাদের দেশে থেকে বেশিরভাগ লোক মালয়েশিয়া এবং মিডল ইস্টের কয়েকটা কান্ট্রিতে যায়। এই দুটো ক্ষেত্রেই আমি এমবেসিতে যখন চাকরি করেছি দেখেছি অ্যাক্সিডেন্টে মারা গেলে 14টা কাগজ বের করতে হয় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ট্রাফিক থেকে শুরু করে, ট্রাফিক ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, হসপিটাল, বিভিন্ন সংশ্লিষ্ট দেশের। এবং যদি ন্যাচারালি মারা যায় তাও প্রায় 7 থেকে 8টা ডিপার্টমেন্টের কাগজ তৈরি করতে হয়, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের কাগজগুলো বের করতে অনেক দেরি হয়ে যায়। এই জন্য এই সময়টা লাগে। আমরা চেষ্টা করেছি যতদূর, আগে তো আরও বেশি সময় লাগতো, প্রায় 3-4 মাস মিনিমাম লেগে যেত, এখন 1-1.5 মাসের মধ্যে পাঠানো সম্ভব হয়। ওনার অবশ্য 22 দিন হয়েছে। তবে এক্ষেত্রে যদি আরও একটু তৎপর হয়, এমবেসি যদি আরও চেষ্টা করে যে আমাদের যেহেতু প্রচুর মারা যাচ্ছে এটাকে আরও একটু স্ট্রিমলাইন করা যায় কিনা যাতে দ্রুত পাঠানো যায়। কারণ যখনই এখানে আত্মীয় স্বজন মারা যায় তখন তারা চায় যে তাড়াতাড়ি লাশটা আসুক, তারা এই লাশটা দেখুক বা তাড়াতাড়ি দাফন কাফন করুক।
তো এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু অটোমেশনের ব্যবস্থা যদি করা হয় এমবেসিতে, এবং তার সাথে যেসব ডিপার্টমেন্টের কাগজগুলো লাগে সেটার সাথে যদি কোনো ডিজিটাইজেশন করা যায়, এই ওরাও ইন্টারেস্টেড হবে যে তাহলে এই ফিজিক্যালি কাগজগুলো সার্ভিসের মতো কিছু চালু করা যায়, তাহলে ওনাদের এটা তাড়াতাড়ি আসতে পারে। তবে 22 দিন থেকে 1 মাস 1.5 মাস মতো লাগে এখন, যেটা স্বাভাবিকভাবেই লাগে, এটা খুব বেশি না। তবে অনেক ক্ষেত্রে অনেক বেশি লেগে যায়, 6 মাসের বেশি লেগে যায়, এটা দুঃখজনক। আর বিশেষ করে আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, যেটা আপনি প্রথমে বললেন যে আমাদের যে কারণে মারা যায়, যেটা 42% লোক বিশ্বাস করে না যে না ওই কারণে মারা গেছে। কারণ আমরা দেখেছি যে প্রায় 28% লোক, রামরু গবেষণায় দেখা গেছে, সেখানে রিপোর্ট করা হয়েছে যে সুইসাইড করেছে। 28% লোকই সুইসাইড করবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু মানুষ তো এখানে যায় একটা ইনকাম করার জন্য, হয়তো 2-4 স্বপ্ন থাকে তাদের, এবং সেই যে তাদের কষ্টের বিষয়টা, এটা পরিবারকেও জানায় না, হঠাৎ করে জানা যায় যে সে সুইসাইড করেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে যায়, এটা একটা তদন্তের দাবি রাখে। সেজন্য আপনার কথা সূত্র ধরেই আমি যদি আরেকটু জানতে চাই, যেটি হচ্ছে যে যেই মরদেহ দেশে আসে সেই ব্যাপারে সেই মরদেহকে আবারও যদি ময়নাতদন্তের দিকে, যদি সেই ক্ষেত্রে সরকার কি আসলে এটি করতে পারে কিনা, যে আবারও তদন্ত করে দেখা তার মৃত্যুর কারণ কি আসলে সত্যি তাই কিনা। এই দেশে আবার পূর্ণ তদন্ত করি, সেটা হয়তো ওই দেশের জন্য বিশ্বাসযোগ্য হবে না, কারণ সেই দেশে আবার আমাদের সাথে একটা প্রোটোকল থাকতে হয় যে আমরা যেটা করব সেটার ক্রেডিবিলিটি কতটুকু, তারা অ্যাকসেপ্ট করবে কিনা, এবং যেটা যদি অ্যাকসেপ্ট করে তখন আবার কি ধরনের কম্পেনসেশন হবে, এই ধরনের কোনো চুক্তি আমাদের মধ্যে নাই। তবে আপনি যেটা বলেছেন যে ওই দেশেই দ্বিতীয়বার যদি অটোপসি করে, যে পোস্টমর্টেম করে, যে হ্যাঁ যে মারা গেছে আত্মীয় স্বজন বিশ্বাস করছে না, আপনারা দ্বিতীয়বার করেন, কারণ ওই দেশের যে পোস্টমর্টেম এটা কিন্তু বিশ্বাসযোগ্য অনেক ক্ষেত্রে। কিন্তু ওরা যে প্রাথমিক কারণটা দেখায় ওইটা সবসময় বিশ্বাস করার মতো থাকে না। তো সেকেন্ড টাইম যাতে করা হয়, আপনার মনে আছে হয়তো যে আমরা এই জাতীয় মানবাধিকার কমিশন একটা কেস এরকম চ্যালেঞ্জ করেছিল, সুইসাইড দেখানো হয়েছিল, ফাইনালি এটা প্রুফ করা হয়েছে যে না এটা সুইসাইড নয়, এবং তার জন্য একটা বড় ধরনের কম্পেনসেশন প্রায় 1 কোটি টাকার মতো আদায় করা হয়েছে মালিকের কাছ থেকে, কারণ এটা সুইসাইড ছিল না, তাকে মেরে ফেলা হয়েছিল। এই বিষয়টা যদি আমরা চ্যালেঞ্জ করি তাহলে আমাদের মনে হয় আমাদের ফুটিংটা আরও স্ট্রং হবে, এমবেসি থেকে বিভিন্ন ধরনের আমরা প্রতিকার পাবো, এবং এই ধরনের ফলস ইনফরমেশন তারা দিতে পারবে না। 1-2টা চ্যালেঞ্জ হলেই তখন, কিন্তু দেশে এসে পোস্টমর্টেম করার খুব লাভ হবে না, কারণ সেটা পরবর্তীকালে ওরা বিশ্বাস করবে না যে না কীভাবে করা হয়েছে, কোথায় করা হয়েছে। তবে যখনই আপত্তি থাকবে তখনই এমবেসির মাধ্যমে ওই দেশেই সেকেন্ড অটোপসি করে তারপরে পাঠানো হবে। সেই ক্ষেত্রে দূতাবাস এবং তার কর্মকর্তাদের দেখা যায় যে বলেছে যে এটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু দেখা যায় তার বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে, এটা একটা মানে অবিশ্বাস করার মতো। আবার দেখা যায় যাওয়ার কতদিনের মাথায় মারা গেছে, সে এখানে সুস্থ, মাত্র 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে মারা গেছে, এটা একটা মানে বিশ্বাসযোগ্য হয় না। জি, হুমায়ুন কবির, আপনার কাছে এই আমি একটু আগেই যদি একটু প্রতিকারের কথা যদি শুনতে চাই, ভবিষ্যতে এই ধরনের মৃত্যু এবং দুর্ভোগ এড়াতে আইনগত জায়গাগুলোতে আসলে কি করা উচিত? এই ধরনের মৃত্যু দুর্ভোগ এড়াতে আমাদেরকে আরও আইনি ব্যাপারে আরও বেশি শক্ত হওয়া উচিত, বা সংশ্লিষ্ট দেশের সাথে এই ব্যাপারে কূটনৈতিক উদ্যোগকে আরও বাড়ানো উচিত কিনা? আমি যে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আসলে এটা হলো যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন মিশনগুলো আছে এবং দূতাবাসগুলো আছে, তাদের যে কর্মকর্তারা আছে, এটা হয়তো স্যার আরও বেশি ভালো জানে, সেটা হলো যে সেখানকার আমার হলো মানব, অর্থাৎ ওইখানকার দক্ষ যারা কাজ, অর্থাৎ দূতাবাসগুলোতে যারা কাজ করেন তাদের অত্যন্ত মানবিক হতে হবে। প্রথম শর্ত হলে এটা মানবিক হতে হবে। দ্বিতীয়ত হলো এটাকে আমার মনে হয় যে যেহেতু এটা ডিজিটালাইজেশনটা আরও বেশি করতে হবে, অর্থাৎ এই যে ওনার মা মারা গেছে 10 দিন 15 দিন ওনার কোনো খবরই নেই, এটা তো হয় না, এটা হয় না। এ কারণে আমি যেটা মনে করি যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলোকে এড়ানোর জন্য প্রথমত হলো যে দূতাবাসের কর্মচারী যারা আছেন তারা মানবিক হবেন, এবং তারা যে জনগণের অর্থাৎ রাষ্ট্রের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকতে হবে। যেহেতু এখান থেকে চলে গেছেন, যাওয়ার পরে সেখানে এই মাইগ্রেন্টস ওয়ার্কারগুলো কিভাবে আছে, কেমন আছে, এটা দেখভালের দায়িত্ব টোটালি তাদের উপরে বর্তায়। কিন্তু এইখান থেকে আসলে আমাদের বিচ্যুত হওয়ার কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না। জি, নুরুল ইসলাম, এই যে যারা মারা যায় তাদের মৃত্যুর জন্যে জবাবদিহির যে জায়গা, সেগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোকে আসলে কতটা এই জবাবদিহির আওতায় আনা যায়, বা তারা কি সত্যিই আসলে জবাবদিহি করে কিনা, বা এক ধরনের, আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শুনি। আসলে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফোরামে যখন আমরা বসি, বিশেষ করে জয়েন্ট কমিটির মিটিংয়ে, অথবা যে কোনো চুক্তি বায়োলেটারাল এগ্রিমেন্ট হয় বা MOU সাইন হয়, সমঝোতা স্মারক, সেসব ক্ষেত্রে কিন্তু তারা খুবই আন্তরিক।
বলে যে এই ধরনের কোনো কেস যদি আপনাদের থাকে আপনারা বলবেন, কারণ তারা তাদের নাগরিকদের একটা এথিক্যাল ভ্যালু এস্টাবলিশ করার জন্য তারা চায়। কিন্তু যেটা হয় যে কিছু ডকুমেন্টেশনের মানে অভাবে এই ধরনের বিচার পাওয়া অনেক সময় সমস্যা হয়ে যায়। যে কারণ ওখানে দেখা যায় যে আমরা যদি কোনো চ্যালেঞ্জ করি যে কারণে মারা গেছে সেটা সঠিক নয়, সেটা আবার প্রপার ওয়েতে আমাদের চ্যালেঞ্জ করতে হয়। চ্যালেঞ্জ করলে কিন্তু আমরা ওখানে পাবো, এবং ওদের যে কর্তৃপক্ষ মিনিস্ট্রি বলেন বা ওদের লেবার কোর্ট বলেন, তারা কিন্তু আন্তরিক এবং তারা এটা করতে চায়। আমি এর পাশাপাশি আরেকটা জিনিস বলি যে আমাদের যে কম্পেনসেশনগুলো আমাদের দেশে, এটাকে একটু ত্বরান্বিত করার জন্য আরেকটা সিস্টেম করা দরকার। এই যে 3 লাখ টাকা যে পায়, এটা আরেকটু কুইক পাওয়া, ইন্স্যুরেন্সটা যেহেতু 22 সাল থেকে চালু হয়েছে, এটা মানে কনফার্ম পেলো কিনা এটা দেখা। আর সবচেয়ে বড় হলো এয়ারপোর্টে যে ডিলিংসটা, আমাদের ডেড বডি রিসিভের যে সেকশনটা এবং সেখানে যেভাবে ডিলিং করছে এখন, এটাকে আরও বেশি মানবিক করা দরকার। কারণ এখানে একজন মৃতদেহ রিসিভ করতে যায়, সেখানে স্পেস, তার জন্য রিসিভের যে একটা ব্যবস্থা করা, ওয়েটিংয়ের এরিয়া করা, এই জিনিসগুলো মানে রাখা খুবই প্রয়োজন, যেটা বর্তমানে নাই। আর যে বিষয়টা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যাওয়ার আগে একটা ফিটনেস, যেটা একটু বলেছেন হুমায়ুন কবির সাহেব, যে আসলে সে যাওয়ার আগে বিদেশে কাজ করার জন্য একটা উপযোগিতা, এটা কিন্তু দেখে যাওয়া দরকার, কারণ মৃত্যুর একটা কারণ এটা। জি, আমি একটু জুয়েনা আক্তারের কাছে আবারও একটু যেতে চাই। জুয়েনা আক্তার, আপনি একটা কথা বলেছিলেন যে 8 মাসের বেতন, জি মাইক্রোফোনটি হাতে নিয়ে নিন। 8 মাসের, জি 8 মাসের বেতন আটকে আছে। জি, ওইখানে পাওনা কোম্পানিতে পাওনা রয়েছে, এটি কিভাবে? এটা 8 মাসের বেতন উনি পাবেন এমবাসিতে, যেহেতু উনি দরখাস্ত করেছেন। এখন এমবাসির মাধ্যমে ওই কোম্পানিতে বা তার যে কর্মস্থল আছে সেখানে যোগাযোগ করে ওই 8 মাসের যে বেতন তুলে আবার ওনাকে পাঠানো হবে ওয়েজেনাস বোর্ডের মাধ্যমে। এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি এই টাকা পাবেন, কারণ যারা কম্পেনসেশন যেগুলো ডিউ থাকে ওই দেশে রেখে আসে, সেটা একটু সময় লাগে, কিন্তু টাকা তুলে এমবাসি দিতে প্রসেস করবে এটা। জি, জাতিসংঘ বা আন্তর্জাতিক শ্রম সংস্থা এই যে মৃত্যুগুলো যে ঘটে সেগুলো এড়াতে, সেগুলো সঠিক তদন্ত করতে বা সঠিক বিচার পেতে কোনো ধরনের ভূমিকা রাখে কি? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের বেশ কিছু ফোরাম রয়েছে, একটা আন্তর্জাতিক কিছু ফোরাম রয়েছে, জিএফএমডি রয়েছে, ইউএনও বা আইওএম কাজ করছে, আর পাশাপাশি কলম্বো প্রসেস এবং আবুধাবি ডায়ালগ, দুটো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, রিজনাল ফোরাম। এখানে আলোচনা হয় বিভিন্নভাবে তাদের অধিকার রক্ষার, কিন্তু দুঃখজনকভাবে ডেথ কেসগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ডেথ কেসের পরে তাদের মৃত্যুর কারণ, তাদের যে ফিরে আসার পরে যে মানে তাদের অবস্থা, এই ব্যাপারে আমরা যতগুলো ফোরাম দেখেছি সেখানে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় না, অথচ এটা একটা বিশাল মানবিক ব্যাপার। আমার মনে হয় যে জাতিসংঘের যে ফোরামগুলো রয়েছে আমাদের এখন, গ্লোবাল কম্প্যাক্ট যেটা আমাদের আছে, সেখানে এই ইস্যুটা তোলা দরকার। তাহলে হবে কি, যে যদি আমরা মৃত্যু ঠেকাতে নাও পারি, কিন্তু আমরা প্রতিরোধ যেভাবে করতে পারি, যে যাওয়ার আগে যে তাদের ওরিয়েন্টেশন দেওয়া, বা ওখানে গিয়ে যে এমপ্লয়ারদের সাথে যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বিচার করার ব্যাপার, বা এই ফলস ইনফরমেশন যাতে না আসে সেটা দেখা, কম্পেনসেশনগুলো দ্রুত পাওয়া, এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এটা আমাদের খুবই জরুরি। বিভিন্ন ফোরামে প্রতি বছর জিএফএমডির সম্মেলন হচ্ছে, সেখানে আমরা এই ইস্যুগুলো তুলতে পারি, এবং তারা এখানে এসে আরেকটা ছোট্ট ইস্যু আছে যেটা আমরা দেখতে পারি, যে তাদের যে কম্পেনসেশন পাওয়া বিষয়টা এখানে হয়, যে রিইন্টিগ্রেশনের কিছু প্রোগ্রাম থাকে বাংলাদেশে বা দেশে ফিরে আসার, অথবা আন্তর্জাতিকভাবে কিছু সহায়তা করা থাকে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে একটা প্রজেক্ট চলছে। এই ক্ষেত্রে মৃত ব্যক্তিদের যে ফ্যামিলি, তাদেরকে কিভাবে, কারণ তারা খুবই অসহায় হয়ে যায়। একদম সংক্ষেপে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, যেটি হচ্ছে যে রামরু সহ অন্যান্য গবেষণা সংস্থাগুলো কিছু সুপারিশ করে, সেগুলো আসলে বাস্তবায়নে বাধা কোথায়? মানে সরকারের নীতিতে বাধা নেই। আসলে রামরু যেটা গবেষণা করে বের করে সুপারিশ করে খুবই সুচিন্তিত, এবং সবসময় এগুলো স্টেক হোল্ডারদের নিয়েই করা হয়, তারা সবাই মিলেই এটা সুপারিশটা করে। হ্যাঁ, হয়তো মানে এটাকে একটু প্রেশারাইজ করতে হয়, তবে ওয়েজেনাস বোর্ড বা বিএমইটি বা মিনিস্ট্রি এই সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিলে আমার মনে হয় তাদের অনেক ক্ষেত্রে সংকট। অসংখ্য ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম, হুমায়ুন কবির, দুজনকে আজকে মানচিত্রে অভিবাসীর আদালতে সময় দেওয়ার জন্য। অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে রামরু। অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরুর ঠিকানা অথবা 333 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিকানা 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। ইমেল করতে পারেন অভিযোগ ramru@gmail.com। ফেসবুকে জানাতে পারেন তাদের www.facebook.com/rmmru। এছাড়া ফোন করতে পারেন 0088019111 744 624 এবং 333 এই নম্বরে। এই ছিল আজকের মতো অভিবাসীর আদালতে।